দার্জিলিং বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। চা বাগান, টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং ম্যালের ছত্রছায়ায় জমজমাট রঙিন পাহাড়ের রানী। সেই দার্জিলিং যা ঘোরার স্বপ্ন প্রতিটি বাঙালি পোষণ করে আর বারবার ছুটে আসে এই শৈল শহরের বুকে। আজকের ভিডিওতে থাকবে সেই রঙিন ঝলমলে ভালোবাসার শহর দার্জিলিং। অবশেষে দেখতে পেলাম সূর্যোদয়। এক বিন্দুর আলোক রেখা হঠাৎ করে প্রদীপের মতো উদ্ভাসিত হলো। হোমস্টেটা খুব সুন্দর করে সাজানো, চারদিকে ফুলের গাছ। 11টা বাজে আর আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং জুওলজিক্যাল পার্কের সামনে। বেশিরভাগ পশুই দেখলাম এখানকার ঠান্ডা পরিবেশে ঘুমিয়েই কাটাচ্ছে। এখন ঘুম মনেস্ট্রি ঘুরে দেখবো। এসেছি বাতাসিয়া লুপ দেখতে। স্মৃতিস্তম্ভটা তৈরি হয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ভারতীয় শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। লাকিলি এই সময় টয় ট্রেনটা এখানেই আছে, এখন এই লুপটা ক্রস করবে। আমি ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে এখন আপাতত বেশ কিছু ছবি তুলছি। গার্ডেন যাওয়ার পথে এই চা বাগানটা পড়ে। আমরা পৌঁছে গেছি দার্জিলিং রক গার্ডেন। রক গার্ডেন এর আগে কিন্তু কখনো আসা হয়নি। পাহাড়ের ধাপ কেটে কেটে এই ওয়াটারফলসে আসার রাস্তা বানানো হয়েছে এবং বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে বাগান তৈরি করা হয়েছে। আমরা অবশেষে পৌঁছে গেছি দার্জিলিং ম্যাল। আর এখানে যে হোপ লেখা জায়গাটা যেন ফটো তোলার পেটেন্টের জায়গা হয়ে গেছে। এক ছোট্ট সদস্য অদ্রিজার বার্থডে সেলিব্রেশন করছি। দার্জিলিং ম্যালের ল্যান্ডমার্ক সে বিখ্যাত স্ট্যাচু রয়েছে আমার পেছনে। এখানকার স্থানীয় বিভিন্ন হাতে তৈরি জিনিস পাওয়া যায় যা এখানকার যে স্থানীয় কালচার সেই ঐতিহ্য বহন করে। আমার মতো যারা চা লাভার্স তাদের জন্য ম্যালের এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ। যেন মনে হয় সিমলা ম্যানের থেকে দার্জিলিং ম্যালে প্রাণ যেন একটু বেশি মাত্রায় উপস্থিত আছে। সকলকে গুড মর্নিং ফ্রম পান্নম এস্টেট। আমরা এখন দাঁড়িয়ে আছি হোমস্টের বারান্দায় সূর্যোদয় দেখার জন্য। 5টা 20 থেকে আমরা দাঁড়িয়ে আছি, আপাতত 5টা 40ও বেজে গেছে, তবে সূর্যোদয় এখনও হয়নি। তবে কমলা আভা দিগন্তরেখা থেকে ছড়িয়ে পড়ছে চারিদিকে। চারপাশে কুয়াশার জাল ভেঙে আস্তে আস্তে দেখা যাচ্ছে দূরে দার্জিলিংয়ের পাহাড়কে, আর শোনা যাচ্ছে প্রচুর পাখির কাকলি। লেন্সে আবছা ধরা পড়ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, তবে এখনও শিওর নয় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিনা, আর কাঞ্চনজঙ্ঘা আদৌ দেখা যাবে কিনা সেটা বুঝতে পারছি না। কারণ এখানে কাঞ্চনজঙ্ঘা দেখাটা পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করে, কারণ ওয়েদার ভিজিবিলিটি আর ক্ল্যারিটি ঠিকঠাক না হলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো আমরা আপাতত ওয়েট করে দাঁড়িয়ে আছি যাতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই আর সূর্যোদয়ও দেখতে পাই। তো দেখা যাক ভাগ্য আমাদের কতটা সঙ্গে আছে আর কতটা সঙ্গে আছে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। রাতের আধার গেল মুছে আর মোরা ভাঙে ঘুমন্ত একদিন। জানালায় হাতের ছোঁয়ায় কুয়াশার আঁকিবুকি অন্তহীন। শীতলতা কাটে তপ্ত আদরে, চৌকাঠে দাঁড়িয়ে সূর্যোদয়। ঘুমন্ত মনে গুটি গুটি পায়ে স্বপ্ন মাখে বর্ণময়। অবশেষে দেখতে পেলাম সূর্যোদয়। এক বিন্দুর আলোক রেখা হঠাৎ করে প্রদীপের মতো উদ্ভাসিত হলো আর তারপরে ধরা দিল রোদ ঝলমলে এক সুন্দর সকাল। কুয়াশার জাল ভেঙে ধরা দিচ্ছে দূরে গাছের সারি আর পাহাড়ের গায়ে ধাপে ধাপে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো। আজকে দার্জিলিংয়ের যে সাইট সিন আছে সেগুলো দেখতে বেরোবো ব্রেকফাস্টের পরে। আর আপাতত উপভোগ করছি এই রকম একটা শীতল এক সুন্দর সকালকে। টাইগার হিলে কখনো সূর্যোদয় দেখা হয়নি, সেই অভাববোধ কেটে গেল হোমস্টের বারান্দা থেকে অসাধারণ এক সূর্যোদয় দেখে। হবে আরো কোনো এক সন্ধ্যায়, মেঘ থাক রোদ থাক বা শীতল এক আঙিনায়। বলে দেব পাখিদের আমার উপস্থিতি, গাছে গাছে উড়িয়ে দেব মন খারাপের রীতি। সকাল হতেই কুয়াশা তোমার ভাঙিয়ে দেবে ঘুম, সূর্যোদয় দেখব তোমার সাথে, হোক শহরতলি নিঝুম। ধোঁয়া ওঠা কাপে ঠান্ডা হাতে স্বপ্নচারিণী তন্দ্রা, মন পাহাড়ের মাথা উঁচু করে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। দার্জিলিং সাইট সিনে বিভিন্ন অপশন রয়েছে।
3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, স্পেশাল পয়েন্ট অনেকবার ভাড়া গাড়িতে ঘুরে দেখার পর বুঝলাম সব সাইট সিন না গেলেও চলে। তাই আমার যেসব জায়গা বেস্ট মনে হয়েছে সেগুলোই ঘুরে দেখব বলে ঠিক করলাম। 11টা বাজে আর আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং জুওলজিক্যাল পার্কের সামনে। ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দের জায়গা। পার্কের ভেতরে টিকিট কেটে এখন প্রবেশ করব। আর পার্কের বাইরে যে ঢালু রাস্তা তার আশেপাশে প্রচুর দোকান আছে। তো আমার মতো যারা জিনিসপত্র কেনাকাটা করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ একসাথে কেনাকাটা এবং একই সাথে এই পার্ক অর্থাৎ এই জুয়ের ভেতরটা ঘুরে দেখা। আর এই জু ভারতের সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত জু এবং এখানে অনেক বিপন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। দার্জিলিং জুয়ের আসল নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যার প্রধান আকর্ষণ সাইবেরিয়ান টাইগার, স্নো লেপার্ড, রেড প্যান্ডা, বিভিন্ন রকম পাখি আর তার সাথে মিউজিয়াম। বৃহস্পতিবার বন্ধ থাকে, সকাল 8:30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকেই দার্জিলিং বা সিকিম যাওয়ার তাদের টিকিট ক্যান্সেল করে দিয়েছে। তো আমিও একটু টেনশনে ছিলাম যে আদৌ আমাদের এই আশাটা হবে কি না। তো ফাইনালি আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। দার্জিলিং সেই ছোটোবেলা থেকে আমার ভীষণ প্রিয় জায়গা, আর পর্যটকদের সমাগমও যথেষ্টই ভালো। ভিতরে চড়াই উতরাই পথ পেরিয়ে জুয়ের ভেতর ঘুরতে হয়। তাই যেমন বসে একটু রেস্ট করার প্রয়োজন হয়, তেমনই খাবারেরও প্রয়োজন হয়। জুয়ের ভেতর ও বাইরে বেশ কয়েকটি চা কফির দোকান, খাবারের দোকান ও স্থানীয় জিনিসের দোকান রয়েছে। আছি দার্জিলিং জুয়ের ভেতরে। বেশিরভাগ পশুই দেখলাম এখানকার ঠান্ডা পরিবেশে ঘুমিয়েই কাটাচ্ছে। তবে একমাত্র চিৎকার চেঁচামেচি করছে কিন্তু পাখিরা। এই পাখিদের যেখানে রাখা আছে তার বাইরে দাঁড়িয়ে আছি, আর পাখিরা এত চিৎকার করছে যে আমরা নিজেদের কথাই শুনতে পাচ্ছি না। বেশ মজা লাগছে। আশেপাশে সবাই দেখতে পাচ্ছি প্রচুর ফটোশ্যুটের জোন আছে, সেখানে ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আর এতটা খাড়াই পথ উঠে এসে অনেকেই এখন বসে রেস্ট নিচ্ছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রি দেখতে। এর আগে আমাদের জাপানিজ টেম্পল দেখার কথা ছিল, কিন্তু একদিন আগে শুনলাম যে আগুন লেগেছিল এবং সেই কারণে আজকে জাপানিজ টেম্পল বন্ধ আছে। তো আমরা এখন ঘুম মনেস্ট্রি ঘুরে দেখব। ঘুম মনেস্ট্রি দার্জিলিংয়ের প্রথম তিব্বতী মনেস্ট্রি, যা ঘুম স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। অদ্ভুত সুন্দর তিব্বতী স্থাপত্যের নিদর্শন। মনেস্ট্রির ভেতর আছে 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের মূর্তি। এছাড়া রয়েছে বেশ কিছু প্রাচীন দুর্লভ ম্যানুস্ক্রিপ্ট। বৌদ্ধ মূর্তি, তিব্বতী হরফে লেখা মন্ত্র, ঘণ্টাধ্বনি পাইন গাছে ঢাকা পাথরের বুকে তৈরি করে এক মনোরম আবহ। ঘুম মনেস্ট্রির বাইরে মোমো, ম্যাগি আর চা দিয়ে সারলাম সেদিনের লাঞ্চ। ঘুম মনেস্ট্রি থেকে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ দেখতে। এদিকে প্রচুর ফুলের বাগান রয়েছে, আর এটার নাম বাতাসিয়া লুপ কারণ এখানকার যে বিখ্যাত টয় ট্রেন, সেখানে সেই টয় ট্রেনের এখানে লাইনের একটা 360 ডিগ্রি লুপ রয়েছে, তো সেই থেকে এর নাম বাতাসিয়া লুপ। এখন দাঁড়িয়ে আছি, লাকিলি এই সময় টয় ট্রেনটা এখানেই আছে, এখন এই লুপটা ক্রস করবে। চারিদিকে প্রচুর ট্যুরিস্টের ভিড়, আর দার্জিলিংয়ের যে ঐতিহাসিকতা তার কিন্তু একটা প্রধান অংশ এই টয় ট্রেন এবং অবশ্যই এই বাতাসিয়া লুপ।
যতক্ষণ বাতাসিয়া লুপে ছিলাম বেশ কয়েকটি টয় ট্রেন পাস করলো। স্টিপনেস কমানোর জন্য টয় ট্রেনগুলি এই 360 ডিগ্রি লুপ ক্রস করে। তবে বাতাসিয়া লুপে টয় ট্রেনের হুইসেলের শব্দ আমাদের নিমজ্জিত করলো নস্টালজিয়া মেশানো ঐতিহাসিক সময়ের স্রোতে। বাতাসিয়া লুপে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পেছনে একটা বিশালাকার জাতীয় পতাকা এবং তার পাশেই রয়েছে একটি স্মৃতিস্তম্ভ। এর আগেও ফটো তুলেছি, কিন্তু স্মৃতিস্তম্ভটা কিসের তখন ভালো করে দেখিনি। এই স্মৃতিস্তম্ভটা তৈরি হয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ভারতীয় শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তো একই সাথে সিনিক বিউটি আর দেশাত্মবোধ একসাথে মিলেমিশে রয়েছে, ভীষণ সুন্দর। এখানে সবাই দেখলাম যে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলছে, ভিডিও করছে। তো আমারও ভীষণ ইচ্ছে হলো, আর আমিও ওই ট্র্যাডিশনাল ড্রেস পরে এখন আপাতত বেশ কিছু ছবি তুলছি। দিনের আলো তীব্রতা কমতে লাগলো। পাহাড়ের বাঁকে বাঁকে ছায়ার গাঢ়ত্ব বাড়তে থাকলো। যদিও পাহাড়ের মাথায় ঝলমল করছে পেঁজা তুলোর মতো মেঘ মেশানো গাঢ় নীল আকাশ। রক গার্ডেন যাওয়ার এই রাস্তা যেমন প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ, সেই রকমই খাড়া আর দুর্গম। প্রতিটি বাঁকই যেন একটা ভিউ পয়েন্ট। রাস্তার মাঝেই পড়ে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। সবুজ শোভা তো মুগ্ধ করলো, তবে আরও অবাক হলাম প্রপার দার্জিলিংয়ের সাইট সিনের জায়গায় এই নির্জনতা দেখে। এই নিরিবিলি নৈসর্গিক সৌন্দর্য যেন শব্দের মধ্যেও প্রতিধ্বনিত হয়, এ পাহাড় থেকে ও পাহাড়ে আর মনের গভীর অতলে। এখন আমরা দাঁড়িয়ে আছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। রক গার্ডেন যাওয়ার পথে এই চা বাগানটা পড়ে। অন্যান্য চা বাগানের মতোই, তবে এখানে যেমন পাহাড়ের বিভিন্ন রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, সেই রকম চা বাগানের অপূর্ব ভিউ রয়েছে। আর এই চা বাগান দেখলে এটাই মনে হয় যে এটাই তো দার্জিলিংয়ের আগে প্রধান শিল্প ছিল, যদিও এখন ট্যুরিজম সেই জায়গা দখল করে নিয়েছে। কারণ আমাদের মতো ট্যুরিস্টরা এত বেড়াতে আসছি যে চাকে টেক্কা দিয়ে আমরা ট্যুরিস্টরাই কিন্তু এখন এই দার্জিলিংয়ের শিল্পের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছি। প্রথম চা বাগান দেখা কিন্তু দার্জিলিংয়েই। ছোটোবেলায় ধারণা ছিল যে চা পাতা মনে হয় ডিরেক্ট গরম জলে দিয়েই চা তৈরি হয়। তবে দার্জিলিংয়ে ছোটোবেলায় আসার পরে সেই ধারণা বুঝতে পারি যে ভুল, এবং যে তার চা পাতা তুলে যে এত শ্রমিকের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ফ্যাক্টরির মধ্যে দিয়ে তা প্রসেসড হয় এবং যে চা পাতা আমরা পাই সেই সম্পর্কে জানতে পারি। আর চা তো বরাবরই আমার ভীষণ প্রিয়, আর চা বলে প্রথমেই দার্জিলিংয়ের কথা মনে পড়ে। একটু পরেই পৌঁছে যায় রক গার্ডেন। এন্ট্রি টিকিট কেটেই চোখে পড়ে সুবিশাল এক ওয়াটারফলস, নাম চুন্নু সামার ওয়াটারফলস। চারিদিকে ধাপে ধাপে উঠে গেছে পাহাড় আর পাহাড় লাগোয়া বাগান। পৌঁছে গেছি দার্জিলিং রক গার্ডেন। রক গার্ডেন এর আগে কিন্তু কখনো আসা হয়নি। এর আগে দার্জিলিংয়ে অনেকবার এসেছি, তবে বারবার শুনেছি রাস্তা খুব খারাপ এবং সেই কারণে রক গার্ডেনে আসা হয়নি। তবে রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয়, চড়াই উতরাইটা একটুখানি বেশি। আর এখানে রক গার্ডেনে ঢুকেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে দেখতে পেলাম এই ওয়াটারফলসের নাম চুন্নু সামার ওয়াটারফলস। আর চারপাশে প্রচুর গাছপালা রয়েছে, আর ধাপে ধাপে পাথর কেটে বিভিন্ন লেয়ারে গার্ডেন তৈরি করা হয়েছে।
তো আমরা এখন শুধুমাত্র ওয়াটারফলসটা দেখেছি, এখন আরও ভেতরে যাব আর দেখি রক গার্ডেনের ভেতরে আর কি আছে। প্রথম দেখাতে অত উঁচুতে উঠতে হবে ভেবে ভয় পেয়ে গেছিলাম, তবে দেখলাম পাহাড়ের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে, তাই একটা সার্কেল কমপ্লিট করলে অনেকটা হাইট উঠে যাওয়া যাচ্ছে। আর আমাদের সাথে উঠে পড়ছে ওয়াটারফলস আর বাগান। পাহাড়ের ধাপ কেটে কেটে এই ওয়াটারফলসে আসার রাস্তা বানানো হয়েছে এবং বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে বাগান তৈরি করা হয়েছে। কিছুটা উঠে একদিকে চলে এসেছে ওয়াটারফলস আর একদিকে চলে গেছে পার্কের রাস্তা। আর সারাদিনের ক্লান্তি যেন এই ওয়াটারফলসের জলের ধাক্কায় মুছে যাচ্ছে। পাহাড়ের রুক্ষ কঠোরতার মধ্যে ওয়াটারফলস কঠোরতার মধ্যে স্নিগ্ধতার পরিচয়, ঠিক যেমন মন খারাপের মধ্যে ভালোবাসা। আর ভালোবাসাকে সঙ্গী করে উঠে চললাম রক গার্ডেনের পথ ধরে। প্রতিটি টার্নিংয়ে বসে বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। অবশেষে সন্ধে নামতেই পৌঁছে যায় ফেমাস দার্জিলিং ম্যাল। স্থানীয়রা বলেন দার্জিলিং মল। আমরা অবশেষে পৌঁছে গেছি দার্জিলিং ম্যাল, দার্জিলিংয়ের সবথেকে হ্যাপেনিং জায়গা, ফেমাস জায়গা। আর স্টাইল, ফ্যাশন, নস্টালজিয়া সমস্ত কিছু মিলেমিশে একাকার। এত রঙিন এক আবহাওয়া এখানে কিন্তু সারা বছর জুড়ে প্রতিটা দিনেই বিরাজ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা দার্জিলিংকে বেছে নিয়ে এসেছিল তাদের গ্রীষ্মকালীন সময় যাপনের জন্য। তো সেই কারণে ব্রিটিশদের সংস্কৃতি, আদব কায়দা সব কিছু মিলেমিশে গেছে এই দার্জিলিংয়ের সাথে। আর দার্জিলিংয়ের এই কেভেন্টার্স এখানকার অন্যতম এক ফেমাস জায়গা বলা যেতে পারে। ব্রিটিশ ব্রেকফাস্ট এবং হট চকলেটের জন্য অনেকে এখানে কিন্তু ভিড় করেন। চলে এসেছি গ্লিনারিজের সামনে। এটা এখানকার ফেমাস বেকারি। আর এখানে যে হোপ লেখা জায়গাটা যেন ফটো তোলার পেটেন্টের জায়গা হয়ে গেছে। এত আলো ঝলমল, এত প্রাণ আছে মেলে যে ভীষণ ভালো লাগে এখানে সময় কাটাতে। এখানে বসে শুধুমাত্র লোকজন দেখে আর দোকানপাট দেখে কিন্তু কেটে যাবে সময়। এর আগে সিমলা মেলে গেছি, তবে সিমলা দার্জিলিং ম্যালের মধ্যে তুলনা করলে এটা যেহেতু বেশি নিজের মনে হয়, আর যেন মনে হয় সিমলা ম্যালের থেকে দার্জিলিং ম্যালে প্রাণ যেন একটু বেশি মাত্রায় উপস্থিত আছে। ভীষণ হ্যাপেনিং একটা জায়গা। গ্লিনারিজের ভেতরে চললাম। প্রচুর ভিড়, প্রচুর পর্যটক আর লম্বা লাইন। টেবিলের কিউআর কোড স্ক্যান করে অর্ডার প্লেস করলেই অর্ডার চলে আসে। আমরা এখন গ্লিনারিজে চারপাশে পাহাড় দেখতে দেখতে ওপেন টেরেসে আমরা বসে আছি। আমাদের অর্ডার আমরা প্লেস করেছি। অর্ডার আপাতত কখন আসবে তা ওয়েট করছি। সমস্ত টেবিল প্রায় ফিলড আপ। এখানে টেবিল পাওয়ার জন্য বেশ কিছু সময় ওয়েট করতে হচ্ছে। অর্ডার চলে এসেছে। আর আমরা আজকে আমাদের এই গ্রুপের এক ছোট্ট সদস্য অদ্রিজার বার্থডে সেলিব্রেশন করছি। তো আমরা আগে আপাতত আমাদের যে অর্ডারগুলো এসেছে খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে, তারপরে কেক কাটা হবে। গ্লিনারিজ থেকে বেরিয়েই ঘুরে দেখলাম ম্যালের রঙিন দোকানের শাড়ি। কিছু কিনি না কিনি, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই মন ভালো হয়ে যায়। এত প্রাণ, এত বৈচিত্র্য এই রাস্তায় যে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না।
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি দার্জিলিং ম্যালের ল্যান্ডমার্ক। সে বিখ্যাত স্ট্যাচু রয়েছে আমার পেছনে, আর তার পাশেই রয়েছে সিঁড়ি, যেখানে দেখেছি যে সন্ধ্যেবেলায় সকালবেলায় প্রচুর মানুষ বসে সময় কাটাতে। তো যাই হোক, জানি না, এখানে লাইট এখন বন্ধ আছে তাই জায়গাটা কিছুটা অন্ধকার মনে হচ্ছে। তবে অন্ধকার হলেও জায়গাটার গুরুত্ব বা জায়গাটার জৌলুস কিন্তু বিন্দুমাত্র কমে যায়নি। প্রচুর পর্যটকের ভিড়। আর এই যে বৃষ্টি পরবর্তী যে ভয়ানক পরিস্থিতির মধ্যে পাহাড় বা দার্জিলিং পড়েছিল, তা থেকে কিন্তু দার্জিলিং যথাযথভাবে তার পুরনো ছন্দে ফিরে আসতে পেরেছে। এটা আমাদের বাঙালিদের জন্য সুখবর অবশ্যই। এরপর পৌঁছায় ম্যালের সেই জায়গায় যেখানে বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যের মূর্তি রয়েছে। এখানে সবসময় রঙিন আলোতে জমকালো এক আবহ থাকে। তবে জানি না কেন আজ চারিদিক অন্ধকার। চারপাশে কালী পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে। আমার মতো যারা চা লাভার্স তাদের জন্য ম্যালের এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দার্জিলিং টিয়ের যে দোকানগুলো বেশিরভাগ এই অংশে রয়েছে। আর এমনিতে দার্জিলিং ম্যালে তো প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন দামের, হরেক রকম জিনিস। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম স্বর্গরাজ্য। আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বিখ্যাত আর্ট অ্যান্ড ক্রাফটসের দোকানের সামনে, যেখানে এখানকার স্থানীয় বিভিন্ন হাতে তৈরি জিনিস পাওয়া যায়, যা এখানকার যে স্থানীয় কালচার সেই ঐতিহ্য বহন করে। এবং যারা অ্যান্টিক জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ভালো অপশন। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেছিল। অনেকেই দেখলাম মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে ফিরে আসছেন। আমাদের হোমস্টে ফেরার রাস্তায় নাকি রাতের বেলা লেপার্ড বের হয়, তাই আর দেরি করলাম না, রওনা হলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর পরের দিন আমাদের হোমস্টে থেকে আমরা রওনা হলাম রঙ্গারুনের উদ্দেশ্যে। নেক্সট এপিসোডে থাকবে আমাদের রঙ্গারুন ভ্রমণের গল্প। আজ তাহলে এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ, আর প্রেস করুন বেল আইকন। নেক্সট এপিসোড নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন টেক কেয়ার আর অনেক অনেক ধন্যবাদ।